নমস্কার, সবাই কেমন আছেন? আমি অরিজিতা আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভ্লগটা একটু বিশেষ, তার কারণ আমরা চলেছি বেলজিয়াম থেকে সম্পূর্ণ অন্য একটি দেশে আপনাদের সাথে নিয়ে একেবারে নতুন এক অভিজ্ঞতায়। এখন আমরা রয়েছি সেই পুরনো ঐতিহ্যবাহী সেন্ট্রাল স্টেশনের মধ্যে, যেটা অ্যান্টওয়ার্প সিটির মধ্যে অবস্থিত এবং বহু পুরনো। তো সেখান থেকেই ট্রেন ধরে আজকে আমরা যাব অন্য একটি কান্ট্রি, সেটা হলো লাক্সেমবার্গ, যেটা একেবারেই বেলজিয়াম দেশটির একেবারে লাগোয়া অবস্থিত। যেতে এখান থেকে সময় লাগবে 3.5 ঘন্টা। আজকে আমরা একটা ট্যুর গাইডের সাথে সেই দেশটা ঘুরে দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সবার ব্লগটি শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকবেন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লাগছে। চলুন এখন যাওয়া যাক। অ্যান্টওয়ার্পের এই ঐতিহ্যবাহী রেল স্টেশনটা আপনাদের সাথে বাইরে থেকেই শেয়ার করেছিলাম আমার ডিটেল ভ্লগের মাধ্যম দিয়ে। তবে আজকে ভিতরে ঢুকতে পারার একটা সুযোগ হওয়ার জন্যে ভিতরটাও দেখতে পেলাম। কি সুন্দর চারপাশটা মেনটেন করে রাখা। এত পুরনো ঐতিহ্যবাহী রেল স্টেশন, লক্ষ লক্ষ মানুষের পা পড়ে এই স্টেশনে প্রতিদিন। আর আমরাও ট্রেন ধরে চলে এসেছি ব্রাসেলস সেন্ট্রাল স্টেশনে। ব্রাসেলস হলো বেলজিয়ামের মেন সিটি বা প্রধান শহর। এটাও আমি আপনাদেরকে একটা অন্য ভ্লগে ঘুরিয়ে দেখাবো। তো চলুন, আমরা এখন আছি ব্রাসেলস সেন্ট্রাল স্টেশনের বাইরে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্যুর গাইডের ডাইরেকশান অনুযায়ী। সন্দীপন ম্যাপ দেখে দেখে আমাকে নিয়ে যাচ্ছে। আর এখানে তো অ্যাকচুয়ালি গুগল ম্যাপটাই ভরসা। আর সেখানে গিয়ে পৌঁছতে হবে মোটামুটি 8টা 10-15 মতন। আর তারপরে সেখান থেকে আমরা বাসে করে যাব আজকে লাক্সেমবার্গ। আর এখান থেকে হেঁটে মোটামুটি মিনিট 15 যেতে হবে। আর লাক্সেমবার্গ থেকে আরও একটা সিটি ট্যুর করব আমরা আজকে বেলজিয়ামে, সেটা হলো দিনাঙ্ক। তাহলে অবশ্যই আপনারা সবাই ব্লগটির সাথে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন। আমরা আজকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি আর এখন বাজে ঘড়িতে 8টা বাজতে 5-এর মতো। চলুন তাহলে যাওয়া যাক। ভীষণ সুন্দর শহর আর এটা হলো মেন সিটি বেলজিয়ামের। এই সিটিটাও আপনাদেরকে ঘুরিয়ে অবশ্যই দেখাবো, তবে আজ না, অন্য একটা দিন। আজকের ব্লগটার অবশ্যই কিন্তু সাথে থাকবেন। আর এই যে আমরা আমাদের বাসের সামনে এসে পড়েছি, যে বাসটা আমাদের পৌঁছে দেবে সুন্দর একটি দেশ, যেটির নাম হলো লাক্সেমবার্গ। আর ইনিই হলেন আমাদের গাইড দিদি, যিনি আমাদের সাথে করে নিয়ে গিয়ে ওই সুন্দর দেশটি ঘুরিয়ে দেখাবেন। আর চলুন, একদম সময়ের মধ্যে বাস ছেড়ে দিয়েছে, কারণ এখানে আর যাই হোক সময়ের দাম অনেক বেশি, তাই টাইম পাংচুয়ালিটিটা সবার মধ্যেই থাকে। সবাই খুব সময়ের মধ্যে এসে পড়ায় বাসটাও তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। আর এখানে বাসটা সিগনালে দাঁড়াতে দেখলাম আরেকজন ট্যুর গাইড এভাবে ছাতা উঁচিয়ে তার পিছনে পিছনে প্রচুর লোক নিয়ে ব্রাসেলস শহরটা ঘোরাতে নিয়ে বেরিয়েছেন। এখানকার ট্যুর গাইডরা হাতে এরকম লম্বা একটা ছাতা রাখেন যাতে কেউ তাকে হারিয়ে না ফেলে। আর এটি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পার্লামেন্ট। প্রথম বৃহত্তমটি তো আমাদের দেশেই রয়েছে, আর এটি হলো দ্বিতীয় বৃহত্তম পার্লামেন্ট, যেটা ব্রাসেলস শহরের মধ্যে রয়েছে। এটা হলো ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট। চলুন এখন আমরা তাহলে লাক্সেমবার্গের দিকে যাত্রা করি। লাক্সেমবার্গ যেতে আমাদের সময় লাগবে 3.5 ঘন্টা। তার মধ্যে বাসটা মাঝপথে একটিবার দাঁড়াবে, কারণ অনেকেই টয়লেট যাবেন বা একটু খাবার দাবার খেয়ে নেবেন, সেই জন্যই একবারই বাসটাকে দাঁড় করানো হবে। তবে খুব বেশি দেরি করলে হবে না, কারণ সেই দেশটা ঘুরে আবার আমাদের ফেরত আসতে হবে কিন্তু বেলজিয়ামের একটা সুন্দর শহর দেখতে। আর এই দুটো হলো ব্যাটারি, সাথে ফিতে লাগানো আছে, এটা গলায় পড়তে হবে। আর সাথে একটা হেডফোন দিয়েছে, যাতে ওই হেডফোনটা কানে লাগিয়ে নিলেই আমরা ডাচ ল্যাঙ্গুয়েজ বা এই সমস্ত জার্মান ল্যাঙ্গুয়েজ না বুঝতে পারলে ইংলিশে অন্তত লাক্সেমবার্গ সম্পর্কে বলা কথাগুলো বুঝে নিতে পারবো। তার জন্যই এই সুব্যবস্থা। দেখতে দেখতে 3.5 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেছি বিশ্বের সবচেয়ে ধনী দেশ লাক্সেমবার্গে। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষস্থানাধিকারী দেশের নাম হলো লাক্সেমবার্গ। পশ্চিম ইউরোপের ছোট্ট এই দেশটি কিন্তু একসময় কৃষি আর লৌহ খনির ওপর ছিল নির্ভরশীল। 20 শতাব্দীর মাঝামাঝি থেকে পাল্টায় এর অর্থনৈতিক চিত্র। বর্তমানে দেশটির জিডিপি বা মাথাপিছু আয় যদি দেখা যায় তাহলে 1,40,694 মার্কিন ডলার। তবে কিভাবে এই দেশটি উন্নতির শীর্ষে আরোহণ করলো জানাবো আপনাদের আজকের এই ডিটেল ব্লগের মাধ্যম দিয়ে। আনুষ্ঠানিকভাবে পরিচিত দ্য গ্র্যান্ড ডাচি অব লুক্সেমবার্গ নামে পরিচিত এই দেশটিতে মাত্র বসবাস করেন 6.5 লক্ষ মানুষ। আর দেশটির আয়তন 2600 বর্গ কিলোমিটার।
এই দেশটির রাজধানীর নামও কিন্তু লুক্সেমবার্গ। বিশ্বের প্রথম দেশ যেখানে বিনামূল্যে সমগ্র দেশে ভ্রমণ করা যায়। হ্যাঁ, এমনটাই কিন্তু জানতে পারবেন গুগল বা নেট সার্চ করলে। লাক্সেমবার্গে কোনো রকম কোনো ট্রান্সপোর্টের ভাড়া লাগে না। আপনি যে কোনো জায়গায় বাসে, ট্রামে, ট্রেনে অ্যাভেল করলে কোনো রকম কোনো টাকা পয়সা দিয়ে টিকিট কাটতে হয় না। তার একটা বড় কারণ হলো এদেশের যাতে পলিউশনকে অনেক বেশি কন্ট্রোল করা যায়, যাতে মানুষ গাড়ি কেনা থেকে বিরত থাকে, তাই পাবলিক ট্রান্সপোর্টের ওপরেই ছাড় প্রদান করা হয়েছে। লুক্সেমবার্গ দেশটির উত্তর পশ্চিমে রয়েছে বেলজিয়াম, পূর্বে রয়েছে জার্মানি এবং দক্ষিণে রয়েছে ফ্রান্স। তাই লুক্সেমবার্গের ভাষা যদি বলা যায় তাহলে লুক্সেমবার্গিস ছাড়াও ফরাসি এবং জার্মান ভাষা কিন্তু এদেশে অনায়াসে ব্যবহার করা হয়। এই লুক্সেমবার্গে মাত্র একটি সরকারি ইউনিভার্সিটি রয়েছে। যে কোনো ছোট বাচ্চা যখন তার প্রথম পাঠদান শুরু করে স্কুল লাইফ থেকে, তখন কিন্তু প্রথমেই তাকে লুক্সেমবার্গিস ভাষায় পড়াশোনা শুরু করতে হয়। তারপরে আস্তে আস্তে যখন সে 7-8-এ পড়া শুরু করে তখন তাকে শিখতে হয় জার্মান এবং সবশেষে তাকে শিখতে হয় ফরাসি। 3টে ভাষার অধিকারী হয়ে তবেই কিন্তু সে এখানকার সরকারি ইউনিভার্সিটিতে পড়ার চান্স পেয়ে থাকে। লুক্সেমবার্গে শাসন কার্য পরিচালিত হয় সাংবিধানিক রাজতন্ত্র অনুযায়ী। দেশটির রাজা বা শাসক হলেন গ্র্যান্ড ডিউক বা গ্র্যান্ড ডাচিস। তিনি পুরো দেশটি পরিচালনা করেন সংবিধান অনুযায়ী এবং সেভাবেই কিন্তু দেশটি শাসিত হয়। শিল্প বিপ্লব দেশটির চেহারা পাল্টে দেয়। স্টিল বা ইস্পাতের চাহিদা ছিল তুঙ্গে। লাক্সেমবার্গে লোহার বিশাল ভাণ্ডার থাকায় ইস্পাত হয়ে ওঠে এই দেশটির সবচেয়ে বড় রপ্তানি খাত। এই দেশে পার ক্যাপিটা প্রতি 1000 জনের কিন্তু মিলিনিয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, নামি দামি প্রতিষ্ঠানের মূল দপ্তর কিন্তু অবস্থিত এই দেশটিতে। এছাড়াও স্কাইপের সদর দপ্তর, অ্যামাজনের সদর দপ্তর, ব্যাংক ও বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানির হাব কিন্তু এই লুক্সেমবার্গ দেশটি। এটি হলো ডুকাল প্যালেস। গ্র্যান্ড ডিউক যে রাজা এখনো পর্যন্ত এই দেশকে শাসন করেন সংবিধান অনুযায়ী, তারই বাসস্থান এটি। বাইরে থেকে দেখতে তো ভীষণই সুন্দর, কিন্তু ভিতরে ঢোকার এই মুহূর্তে কোনো ব্যবস্থাপনা নেই বা সেরকম কোনো আইন নেই। লাক্সেমবার্গকে কিন্তু বলা হয় ট্যাক্স হেভেন, কারণ এখানে যতটা আয় এবং ততটা ব্যয়ের মধ্যে কিন্তু কোনো রকম কোনো কর দিতে হয় না। বিশ্বের ধনী দেশ হিসাবে লুক্সেমবার্গ আত্মপ্রকাশ করার পরে এর পিছনে থাকা কারণটি আজ আপনাদের সাথে ছোট করে শেয়ার করি। 1929 সালে হোল্ডিং ট্যাক্স ল চালু করে লুক্সেমবার্গ। যেমন ধরুন, এখন আমরা যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলি ব্যবহার করি, এগুলো কিন্তু এক একটা আলাদা কোম্পানি, আর এটাই মেটা নামক একটি হোল্ডিং কোম্পানির আন্ডারে রয়েছে। এই হোল্ডিং স্ট্রাকচার এত কিন্তু কমন ছিল না আগে। বিশ্বের প্রথম দেশ লুক্সেমবার্গ যা হোল্ডিং কোম্পানিকে অ্যালাউ করে, এবং এ দেশের ট্যাক্স স্ট্রাকচার কেমন হবে তা লুক্সেমবার্গই ঠিক করে। আর এটা ঠিক হওয়ার পরে কিন্তু পৃথিবীর বড় বড় কোম্পানিগুলি আসতে শুরু করে লুক্সেমবার্গে, মূলত ট্যাক্স বেনিফিটের জন্য। লুক্সেমবার্গ দেশটি এতই ছোট যে কয়েক ঘন্টাতেই পায়ে হেঁটে খুব সুন্দরভাবে ঘুরে ফেলা যায়। লুক্সেমবার্গ সিটি সেন্টারের মধ্যে আমরা এখন ঘুরছি, আর এই জায়গাটা এত সুন্দর, প্রতিটা রাস্তাঘাট এরকম সুন্দর করে এরকম 4-5টা কিন্তু সাজানো রয়েছে। তাই এখানকার রাস্তাঘাটগুলোও কিন্তু ওয়ার্ল্ডের ফেমাস। লুক্সেমবার্গ সম্পর্কে আপনাদের সাথে আরও একটি সুন্দর তথ্য শেয়ার করি। লুক্সেমবার্গেই কিন্তু সবচেয়ে ভালো মানের ওয়াইন পাওয়া যায়, যা তারা সারা বিশ্বের বিভিন্ন দেশে সাপ্লাই করে থাকে। কারণ ওয়াইন তৈরির জন্য সবচেয়ে ভালো মানের যে আঙুর, সেটাই কিন্তু এদেশে চাষ করা হয়। তাই লুক্সেমবার্গ কিন্তু ওয়াইনেরও একটি বিশাল বড় জায়গা, যেখান থেকে সারা ওয়ার্ল্ডে এখানকার ফেমাস ওয়াইনগুলি সাপ্লাই করা হয়। সময় এবার এই দেশটিকে বিদায় জানানোর। তার আগে অবশ্যই এদেশের স্মৃতি মনের মধ্যে সারা জীবন গেঁথে রাখার জন্যে একটা তো সোভিনিয়ার কিনতেই হয়। তাই লুক্সেমবার্গ লেখা একটা সুন্দর সোভিনিয়ার কিনে এবারে চলুন বেরিয়ে পড়ি এই দেশটি থেকে। কেমন লাগলো আপনাদের এই ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে ব্লগ শেষ পর্যন্ত দেখে লাইক, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এমনই আরও সুন্দর সুন্দর দেশ আর সুন্দর ইনফরমেশান তুলে ধরবো আপনাদের সামনে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।